ভিডিওটি শুরুতেই বলে রাখি যে আজকের এই ভিডিওটি কিন্তু একটু বড় হতে চলেছে, কারণ আজকের এই ভিডিওতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমরা মহিলাদের একটি সমস্যা নিয়ে আলোচনা করব, পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারি ডিজিজ বা পলিসিস্টিক ওভারি সিনড্রোম। এই দুটি কথা শুনতে সামান্য আলাদা আলাদা হলেও এই দুটি কথার মানে কিন্তু একই, যেটা হলো ওভারিয়ান সিস্ট। এই ওভারিয়ান সিস্ট বা পলিসিস্টিক ওভারি নিয়ে অনেকের মধ্যেই কিন্তু অনেক ভুল ধারণা রয়েছে। আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আশা করি আপনাদের মনের সকল রকম ভুল ধারণা আমি সম্পূর্ণভাবে দূর করতে পারবো। আজকের এই ভিডিওতে পিসিওএস বা পিসিওডি কেন হয় সেটা সম্পর্কে আমরা যেমন আলোচনা করব, এবং পিসিওএস বা পিসিওডি হলে কি কি লক্ষণ দেখা যায় বা কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিসিওএস বা পিসিওডির সমস্যা হতে পারে, এবং অবশেষে পিসিওএস বা পিসিওডির জন্য হোমিওপ্যাথি কয়েকটা মেডিসিনের কথা বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করে আপনারা খুব সহজেই বাড়িতে বসেই পিসিওএস বা পিসিওডির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে অন্যান্য চিকিৎসার থেকে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু পিসিওএস বা পিসিওডি থেকে খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়া যায়। এই কথাটি কেন বলছি সেটাও আপনাদেরকে প্রমাণ সমেত বলবো। তাহলে বেশি না কথা বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। নমস্কার, আমি ডাক্তার মানবেন্দ্র মণ্ডল। হ্যালো হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমান সময়ে আমাদের দেশের মহিলাদের প্রায় 60 থেকে 70% মহিলারা এই পিসিওএস বা পিসিওডি সমস্যায় ভুগছেন। পলিসিস্টিক ওভারি বুঝতে গেলে আপনাদেরকে প্রথম বুঝতে হবে যে সিস্ট কাকে বলে। সিস্ট কথাটির অর্থ হলো এক ধরনের থলির মতো টিস্যু, যার ভিতরে এক ধরনের ফ্লুইড বা লিকুইড থাকে। এই সিস্ট যখন ওভারিতে দেখা যায় তখনই সেই সিস্টকে আমরা ওভারিয়ান সিস্ট বলে থাকি, এবং এই ধরনের সিস্ট ওভারিতে যখন একসাথে অনেকগুলো দেখা যায় তখন এই অবস্থাকে পলিসিস্টিক ওভারি বলা হয়। সিস্ট মানে কিন্তু কোনো টিউমার নয়, সেই জন্য যাদের পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট আছে তারা একদম নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ এই ধরনের পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। পলিসিস্টিক ওভারি সম্বন্ধে সঠিক জ্ঞান না থাকায় অনেকের যাদের ইউএসজি করে পলিসিস্টিক ওভারি ধরা পড়ে তারা কি করেন না, পলিসিস্টিক ওভারি অপারেশন করার জন্য তাড়াহুড়ো করতে থাকেন, কিন্তু এটার কোনো প্রয়োজন নেই, এটা অপারেশন করার কোনো প্রয়োজন নেই। ওভারির সাধারণত দুই রকমের কাজ থাকে, একটি হলো ওভাম বা ডিম তৈরি করা, এবং আরেকটি হলো হরমোন তৈরি করা, যেমন ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন হরমোন। যখন কোনো মহিলার বয়স 15 থেকে 18 বছর হয় তখন তাদের শরীরের মধ্যে নানা রকম চেঞ্জ দেখা যায়, এবং এর সাথে সাথে ওভারিতেও এই সময় কিছু চেঞ্জ লক্ষ্য করা যায়। এই সময়তেও যদি ইউএসজি করা হয় তাহলে পলিসিস্টিক ওভারির মতো কিছু লক্ষণ দেখা যেতে পারে। এই সময় 6 মাস পরে আবার যদি ইউএসজি করা হয় তখন দেখা যাবে যে এগুলিকে আর দেখা যাচ্ছে না। সুতরাং এগুলি নিয়ে ভয়ের কোনো কারণ নেই বা চিন্তারও কোনো কারণ নেই। এগুলিকে সাধারণত ফাংশনাল সিস্ট বলা হয়ে থাকে, এগুলি একদম নর্মাল। এবার আমরা জেনে নেব যে পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট কেন হয়ে থাকে। পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্টের মেন যে কারণ, সেই কারণটা হলো হরমোনাল ডিসব্যালেন্স। আগেই বলেছি যে ওভারির অন্যতম কাজ হলো হরমোন তৈরি করা। এই হরমোন তৈরি করার সময় কোনো যদি ভারসাম্যহীনতা দেখা যায় সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারি দেখা যেতে পারে। এই হরমোনাল ডিসব্যালেন্স নানা কারণে হয়ে থাকে। একটির কথা আগেই আলোচনা করেছি যে 15 থেকে 18 বছর বয়সী মহিলাদের মধ্যে এক রকমের হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়। এই কারণে অনেক সময় পলিসিস্টিক ওভারি হয়ে থাকে, তবে এটা খুবই কমন ব্যাপার বা একদম নর্মাল ব্যাপার। হরমোনাল ডিসব্যালেন্সের আরেকটি বড় কারণ হলো মেন্টাল স্ট্রেস। যদি কোনো মহিলা দীর্ঘদিন ধরে একটি মানসিক চাপের মধ্যে থাকে বা কোনো বিষয় নিয়ে দীর্ঘদিন অতিরিক্ত চিন্তা ভাবনা করতে থাকে তাহলে কিন্তু তাদের হরমোনাল ডিসব্যালেন্স দেখা দেয়, এবং এই কারণেই এদের পিসিওডি বা পিসিওএস এর সমস্যাও কিন্তু দেখা দিতে পারে।
পিসিওএস বা পিসিওডির আরেকটি বড় কারণ হলো দেহের স্থূলতা। দীর্ঘদিন আনহেলদি লাইফস্টাইল এবং জাঙ্ক ফুড খাওয়ার জন্য যাদের শরীর অতিরিক্ত মোটা হয়ে যায় তাদেরও এই পিসিওএস বা পিসিওডির সমস্যা কিন্তু দেখা দিতে পারে। পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্টের আরেকটি যে কারণ থাকে সেটি হলো বংশগত কারণ। এই কারণটিকে সাধারণত অ্যালোপ্যাথি ডাক্তাররা অতটা গুরুত্ব দেন না বা স্বীকার করেন না, কিন্তু হোমিওপ্যাথিতে মনে করা হয় যে কোনো রোগ সাধারণত আমাদের বংশগতভাবেই আমাদের শরীরে এসে থাকে। সেই জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতে গেলে প্রথমে বংশগত একটা রোগের ইতিহাস জানা হয়। যাই হোক, যে কারণগুলি আলোচনা করলাম এই কারণগুলি সাধারণত পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্টের প্রধান কারণ। এবারে আমরা জেনে নেব যে এই হরমোনাল ডিসব্যালেন্সের জন্য ঠিক কিভাবে পলিসিস্টিক ওভারির সমস্যা দেখা দেয়। এই ব্যাপারটাকে বুঝতে গেলে আপনাদেরকে ওভুলেশন সম্বন্ধে জানতে হবে। সাধারণত একটি মহিলা দুটি পিরিয়ডের মাঝখানে, অর্থাৎ একটি পিরিয়ডের 11 থেকে 15 দিন পর যে সময়টা থাকে সেটাকে আমরা ওভুলেশন টাইম বলে থাকি। অর্থাৎ এই সময় ওভারি থেকে একটি পরিণত ওভাম বা ডিম নির্গত হয়। মহিলাদের ওভুলেশন পিরিয়ডের কিছুদিন আগে থেকে দুটি ওভারিতেই কিছু পরিণত এবং অপরিণত ডিমগুলি সিস্টের মতো হয়ে ফুলে ওঠে। এই যে দুটি ওভারিতে যেগুলি ফুলে ফুলে উঠেছে এর মধ্যে যেগুলির মধ্যে ডিম থাকে সেগুলিকে সাধারণত ফলিকল বলা হয় এবং যেগুলিতে ডিম থাকে না সেগুলিকেই সিস্ট বলা হয়। কিন্তু যাদের হরমোনাল ব্যালেন্স আছে বা হরমোনাল ভারসাম্য আছে তাদের কিন্তু ওভুলেশন হওয়ার পর, অর্থাৎ ওভুলেশন টাইমে ওভারি থেকে একটিমাত্র পরিণত ডিম নির্গত হয়ে যাওয়ার পর এই ওভারিটি কিন্তু পুনরায় আবার নর্মাল সাইজে চলে আসে। কিন্তু যাদের হরমোনাল ডিসব্যালেন্সের সমস্যা আছে তাদের যেরকম সঠিক সময়ে ওভুলেশন হয় না, আবার ওভুলেশন হয়ে যাওয়ার পরে ওভারির যে অংশগুলি ফুলে ফুলে ছিল সেই অংশগুলি কিন্তু ওইভাবেই থেকে যায়। আর এই ধরনের সমস্যাকেই পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট বলা হয়ে থাকে। এবার আমরা জেনে নেব যে কি কি লক্ষণ দেখা দিলে আমরা আন্দাজ করতে পারি যে মহিলাটির পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট থাকতে পারে। পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট যদি থাকে তাহলে একটি মহিলার মধ্যে প্রথম যে লক্ষণটি দেখা দেবে সেটি হলো অ্যামেনোরিয়ার সমস্যা। অর্থাৎ তাদের যে সময়ে পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন হওয়ার কথা সে টাইমে কিন্তু পিরিয়ড বা মেনস্ট্রুয়েশন হবে না, সেই সময়টা কিন্তু অনেকটা পিছিয়ে যাবে, সেটা 1 মাস 2 মাস বা 3 মাস পর্যন্ত হতে পারে। কিন্তু এই ধরনের সমস্যা থাকলেই যে পলিসিস্টিক ওভারির সমস্যা আছে এটা কিন্তু বলা যায় না। অনেক সময় হরমোনাল ডিসব্যালেন্সের কারণেও কিন্তু এই ধরনের পিরিয়ড বা মেনস্ট্রুয়েশনের সময় কিন্তু পিছিয়ে যেতে পারে। পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট থাকলে আরেকটি যে বড় সমস্যা দেখা দেয় সেটা হলো ডিসমেনোরিয়ার সমস্যা। অর্থাৎ মেনস্ট্রুয়েশন বা পিরিয়ডের সময় কিন্তু অতিরিক্ত যন্ত্রণা হতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে সাধারণত আমরা একটি পেটের ইউএসজি করাতে বলি এবং এই ইউএসজি করার পরে অনেক মহিলাদের মধ্যেই কিন্তু পলিসিস্টিক ওভারির সমস্যা ধরা পড়ে যায়। এবার আসা যাক হোমিওপ্যাথি চিকিৎসায়। আমি আগেই একটি কথা বললাম যে অন্যান্য চিকিৎসার থেকে হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্ট কিন্তু অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আমার কাছে যেসব পেশেন্টগুলি পলিসিস্টিক ওভারি বা ওভারিয়ান সিস্টের সমস্যা নিয়ে এসেছে তাদের মধ্যে বেশিরভাগই 1 থেকে 1.5 মাসের মধ্যে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। কিন্তু এর জন্য প্রয়োজন সঠিক হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট। এখন অনেক হোমিওপ্যাথি ডাক্তারই কিন্তু একসাথে 3-4টে মেডিসিন মিশিয়ে পেশেন্টদের দিয়ে থাকেন বা অনেক সময় প্যাকেটজাত পেটেন্ট মেডিসিন পেশেন্টদের দিয়ে থাকেন। এটা কিন্তু ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা নয়। এই ধরনের হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু কখনোই পলিসিস্টিক ওভারি এত তাড়াতাড়ি ভালো করা সম্ভব নয়, বা পলিসিস্টিক ওভারি অনেক সময় এই ধরনের চিকিৎসা ভালোই হয় না। এই জন্য আপনাদের যদি এই ধরনের পলিসিস্টিক ওভারির সমস্যা কারো থেকে থাকে তাহলে অবশ্যই যে ডাক্তারবাবু একদম হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করেন শুধুমাত্র তাকেই দেখানো উচিত। এবার আসুন জেনে নিই যে কোন কোন হোমিওপ্যাথি মেডিসিনগুলি পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তবে হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে বলার আগে একটি কথা ভালো করে বুঝে নিন যে কটা মেডিসিন সম্পর্কে আলোচনা করব সেই সব কটা মেডিসিন আপনারা একসাথে ব্যবহার করবেন না, বা একসাথে একাধিক মেডিসিন আপনারা ব্যবহার করবেন না। সেক্ষেত্রে কোনো রকম ফল কিন্তু আপনারা পাবেন না, উল্টে আপনাদের নানা রকম সাইড এফেক্ট দেখা দিতে পারে।
শুধুমাত্র আপনারা সেই একটি মাত্র মেডিসিনকে ব্যবহার করবেন যে মেডিসিনটির লক্ষণ আপনার শরীরের সাথে বা আপনার মনের সাথে সম্পূর্ণভাবে মিলে থাকবে। প্রথম যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো, এই মেডিসিনটির নাম হলো ক্যালকেরিয়া কার্ব। বিশেষ করে যেসব পেশেন্টরা অতিরিক্ত মোটা, থলথলে এবং ফর্সা টাইপের হয়ে থাকেন, এইসব পেশেন্টদের যদি মাথায় অতিরিক্ত ঘাম দিতে থাকেন এবং এইসব পেশেন্টরা যদি ডিম খেতে অত্যধিক পছন্দ করেন, এইসব পেশেন্টদের যদি পলিসিস্টিক ওভারির সমস্যা হয়ে থাকে, তাহলে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেতে থাকলেই এই ধরনের মহিলাদের যে পলিসিস্টিক ওভারির সমস্যা তা কিন্তু অতি দ্রুত সেরে যাবে। যদি ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে না পাওয়া যায়, তাহলে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটি 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেলেই এই ধরনের পলিসিস্টিক ওভারির সমস্যা থেকে অতি দ্রুত মুক্তি পাওয়া যাবে। তবে এই মেডিসিনটিকে কিন্তু আপনারা প্রতিদিন ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র এইভাবে পরপর 3 দিন ব্যবহার করতে হবে। তারপরে যদি কখনো প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটির 1 mg পাওয়ারে আপনারা আবার ঠিক এইভাবেই ব্যবহার করতে পারেন। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো পালসেটিলা। পালসেটিলা রোগীদের সাধারণত খুব মোটাও বলা যাবে না, আবার খুব রোগাও বলা যাবে না। এই ধরনের মহিলাদের যদি মন খুব নরম প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ সামান্য কেউ চেঁচিয়ে কথা বললেও এরা কেঁদে ফেলে, আবার যখন এরা রেগে যায় তখন এদেরকে সামান্য একটু বোঝালেও এরা খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়, এই ধরনের মানসিকতার সঙ্গে যদি এদের জল পিপাসা একদম কম থাকে বা জল পিপাসা একদম না থাকে এবং এদের জিভটি একদম শুকনো টাইপের হয়ে থাকে, এই ধরনের পেশেন্টদের যদি পিসিওডি বা পিসিওএস এর সমস্যা দেখা দেয়, তাহলে পালসেটিলা মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে 10 ml করে কিছুদিন খেলেই এই ধরনের পিসিওএস বা পিসিওডির সমস্যা থেকে কিন্তু আপনারা দ্রুত মুক্তি পেয়ে যাবেন। তবে যদি পালসেটিলার 50 মিলিসিমাল পোটেন্সি না পাওয়া যায়, সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি 200 পোটেন্সিতে 2 ফোঁটা করে পরপর 3 দিন সকালে খালি পেটে খেতে হবে। তবে পালসেটিলা মেডিসিনটিকেও কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ এই মেডিসিনটিকে শুধুমাত্র 3 দিনই খেতে হবে এবং 3 দিন খাওয়ার পর আপনাদেরকে 15 থেকে 20 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 15 থেকে 20 দিন অপেক্ষা করার মধ্যেই যদি আপনাদের সমস্যা একদম ক্লিয়ার হয়ে যায়, তাহলে এই মেডিসিনটিকে আর রিপিট করা যাবে না। আর 15 থেকে 20 দিন পরেও যদি আপনাদের সমস্যা থেকে যায়, তাহলে সেক্ষেত্রে পালসেটিলা মেডিসিনটি 1 mg পোটেন্সিতে ঠিক একইভাবে ব্যবহার করতে হবে। পিসিওএস বা পিসিওডির জন্য পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো ন্যাকটামিউর। যেসব পেশেন্টরা অত্যন্ত রোগা হয়ে থাকে এবং এদের গলার কাছটা একদম সরু হয়ে যায়, এই ধরনের পেশেন্টরা যদি অত্যন্ত গরম কাতর স্বভাবের হয়ে থাকেন এবং শীতল জলে স্নান করতে এরা খুব পছন্দ করে থাকেন, তার সাথে এই ধরনের পেশেন্টরা যদি কাঁচা লবণ বা তেতো খেতে অতিরিক্ত পছন্দ করে থাকেন এবং রোদে গেলে এই ধরনের পেশেন্টের যদি মাথার যন্ত্রণার সমস্যা হয়ে থাকে এবং এইসব পেশেন্টরা রেগে গেলে তাদেরকে যদি কেউ বোঝাতে যায় তখন তাদের রাগ যদি আরও বেড়ে যায়, এই ধরনের মানসিকতার রোগীদের যদি পিসিওএস বা পিসিওডির সমস্যা হয়ে থাকে, তাহলে এই সব পেশেন্টরা ন্যাকটামিউর মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে কিছুদিন খেতে থাকলেই কিন্তু এদের এই ধরনের পিসিওএস বা পিসিওডির সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। যেখানে ন্যাকটামিউর মেডিসিনটির 50 মিলিসিমাল পোটেন্সি পাওয়া যাবে না, সেখানে ন্যাকটামিউর মেডিসিনটি 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে খেতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের পিসিওডি বা পিসিওএস এর সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। এক্ষেত্রেও কিন্তু ন্যাকটামিউর মেডিসিনটিকে রেগুলার ব্যবহার করা যাবে না, অর্থাৎ পরপর 3 দিন ব্যবহার করার পর আপনাকে 15 থেকে 20 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো, সেই মেডিসিনটির নাম হলো সিপিয়া। সিপিয়া পেশেন্টরাও সাধারণত অত্যন্ত রোগা হয়ে থাকেন, কিন্তু এরা ন্যাকটামিউরের মতো গরম কাতর নয়। সিপিয়া পেশেন্টরা সাধারণত অত্যন্ত শীত কাতর হয়ে থাকেন। এইসব রোগা এবং শীতকাতর রোগীদের যদি জল পিপাসা একদম কম থাকে এবং এদের সবসময় যদি একরকম মানসিক উদাসীনতা দেখা দেয়,
অর্থাৎ এরা কিন্তু বাইরের 5 জনের সঙ্গে মিশতে চায় না। এরা সব সময় একা থাকতে পছন্দ করে এবং সব সময় এদেরকে অত্যন্ত উদাসীন দেখায়। এই ধরনের রোগীদের যদি পিসিওডি বা পিসিওএস এর সমস্যা থেকে থাকে, তাহলে সিপিয়া মেডিসিনটি 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে কিছুদিন খেলেই এই ধরনের রোগীদের পিসিওডি বা পিসিওএস এর সমস্যা কিন্তু সম্পূর্ণভাবে সেরে যাবে। এক্ষেত্রেও যদি আপনারা সিপিআর 50 মিলিসিমাল পোটেন্সি না পেয়ে থাকেন, সেক্ষেত্রে সিপিআর 200 মেডিসিনটিকে 2 ফোঁটা করে পরপর 3 দিন খালি পেটে সকালবেলা খেতে পারেন। তাহলেই আপনাদের পিসিওএস বা পিসিওডি সমস্যা থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন। এই সিপিআর মেডিসিনটিকেও কিন্তু আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ পরপর 3 দিন ব্যবহার করার পর আপনাদেরকে 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। যদি তার মধ্যে আপনাদের সমস্যা সম্পূর্ণ সেরে যায় তাহলে আর কোনো ওষুধের প্রয়োজন হবে না, এবং যদি আপনাদের সমস্যা সম্পূর্ণভাবে না সারে, যেখানে দেখছেন কিছুটা সেরেছে কিছুটা এখনো সমস্যা রয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা সিপিআর 1M পোটেন্সি ঠিক একইভাবে ব্যবহার করতে পারেন। আশা করি সিপিআর 1M পোটেন্সি ব্যবহার করার পরেই আপনাদের সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। পরবর্তী যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো থুজা। বিশেষ করে যাদের বংশগত বাত, হাঁপানি, টিউমার, ক্যান্সার বা বংশগত আঁচিলের সমস্যা আছে, এবং যেসব মহিলাদের গায়েতে নানা রকম আঁচিল দেখা যায়, এই ধরনের মহিলাদের যদি বদ্ধমূল ধারণা থেকে থাকে, যেমন এই ধরনের মহিলারা অনেক সময় মনে করতে পারেন যে কেউ তাদের হয়তো ওষুধ করছে বা বান মারছে, এইরকম ভেবে বা এইরকম সন্দেহ করে এরা অনেক সময় গোটা শরীরে নানা রকম তাবিজ বা কবজ বেঁধে থাকেন। বা এরকমও অনেক মহিলাদের দেখা যায় যারা অতিরিক্ত সূচিবায়ুগ্রস্ত হয়ে থাকেন, অর্থাৎ তাদের গায়ে কাউকে হাত দিতে দেবে না বা তাদের কাপড় জামায় কাউকে হাত দিতে দেবে না। আবার অনেক সময় দেখা যায় যে এইসব মহিলারা যখন কোথাও একা একা হেঁটে হেঁটে যাচ্ছেন, এরা মনে করে যে তাদের পিছনে হয়তো কেউ ফলো করছে, এই জন্য তারা বারবার পিছন ঘুরে তাকাতে থাকে, কিন্তু আসলে তাদের পিছনে কিন্তু কেউ থাকে না। এইগুলি সাধারণত বদ্ধমূল ধারণা বলা হয়। এই ধরনের বদ্ধমূল ধারণাযুক্ত মানসিকতার মহিলাদের যদি পিসিওএস বা পিসিওডির সমস্যা থেকে থাকে, তাহলে থুজা মেডিসিনটিকে 50 মিলিসিমাল পোটেন্সিতে রোজ সকালে খালি পেটে কিছুদিন ব্যবহার করলেই এই ধরনের মহিলারা পিসিওএস বা পিসিওডির সমস্যা থেকে কিন্তু সম্পূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। তবে এক্ষেত্রেও যদি 50 মিলিসিমাল পোটেন্সি থুজা না পাওয়া যায়, তাহলে থুজা মেডিসিনটিকে 200 পোটেন্সিতে পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে খেলেই এই ধরনের মানসিকতা যুক্ত রোগীরা কিন্তু সম্পূর্ণ পিসিওএস বা পিসিওডির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। তবে এক্ষেত্রেও থুজা মেডিসিনটিকে রেগুলার ব্যবহার করা যাবে না। এই মেডিসিনটিকে পরপর 3 দিন ব্যবহার করার পর 15 থেকে 20 দিন অপেক্ষা করতে হবে। তার মধ্যে যদি পিসিওএস বা পিসিওডির সমস্যা সম্পূর্ণ সেরে যায় তাহলে আর মেডিসিনটিকে রিপিট করার প্রয়োজন নেই। তবে যদি সম্পূর্ণভাবে না সারে, সেক্ষেত্রে থুজা মেডিসিনটির 1M পোটেন্সি প্রয়োজন হতে পারে। 1M পোটেন্সিটিকে ব্যবহার করলেও ঠিক এইভাবেই পরপর 3 দিন সকালবেলা খালি পেটে 2 ফোঁটা করে ব্যবহার করা যাবে। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ করছি। পরবর্তীকালে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিয়মিত শরীর চর্চা করবেন। ধন্যবাদ।